কর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছে এবং আমাদের যুবক আন্দোলনের নেতৃবৃন্দরাও চরম নির্যাতনের শিকার হয়েছে এবং অন্যান্য দলের নেতৃবৃন্দরাও চরম নির্যাতনের শিকার হয়েছে এবং আমরা বারবার আন্দোলন করে তুলেছি, বারবার নির্যাতনের মুখে আমাদেরকে পিছিয়ে উঠতে হয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা যখন একসাথে রাস্তায় নেমেছে 24-এর 5ই অগস্টে এই 16 বছরের নির্যাতনের অন্ধকার থেকে এই দেশের মানুষকে আলো দেখাতে পেরেছে। আমরা যদি অতীতের অভিজ্ঞতা চিন্তা করি, এখানে অনেকেই আছেন যারা সব আন্দোলন করেছেন, আমরা দেখেছি আন্দোলনের পর একটা করে মার্শাল ল হয়েছে। আমরা 69 আন্দোলন করেছিলাম, আইয়ুব খানের পতন করেছিলাম, কিন্তু এখানে এখানে এসেই কিন্তু একটা নির্বাচনের কথা বলেছে। আমি যখন যে দল করতাম তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মিলন গ্রুপ, আমরা কিন্তু এই নির্বাচনের পক্ষে ছিলাম। আমরা স্লোগান দিয়েছিলাম ভোটের আগে ভাত চাই, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, আমরা এই স্লোগান দিয়েছিলাম। কিন্তু তখন দেশের জনগণ ছিল ভোটের পক্ষে এবং তখনকার নেতা আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান এবং মৌলানা ভাসানী ওনারা ছিল আমাদের নেতা। মৌলানা ভাসানী কোনো মতেই ভোটে যেতে রাজি ছিলেন না, এমনকি গোল টেবিলেও যেতে রাজি ছিলেন না, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব গিয়েছিলেন, ঘুরে এসেছিলেন এবং ইহিয়া খানের লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে নির্বাচন করেছিলেন। তারপরে বাকি ইতিহাস তো সবাই জানে, জাতি চলে গেছিল স্বাধীনতার জন্য, কিন্তু তখনকার নেতৃত্ব চেয়েছিল আপোষ করতে। 25শে মার্চের রাত্রে যখন পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল, সেই 25শে মার্চের রাত্রে কিন্তু পাকিস্তানের খবর হয়ে গেছে, জন্ম হয়েছিল একটা দেশ, সেই দেশের নাম হয়েছিল বাংলাদেশ। এরপরে আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ চলে যাওয়ার পরে, শাহাবুদ্দিন সাহেব আসার পরে, ক্যাপ্টেন গভর্নমেন্ট ঠিক হওয়ার পরে একটা নির্বাচনের ব্যবস্থা হয়েছে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে এই যে পতনের পরে যে একটা এন্ট্রিম টাইম আসে, মধ্যবর্তী যে সময়টা আসে, সেই সময়টায় যদি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে দেশে শান্তি বিরাজ করে। এবং 90-এর পরেও কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে নির্বাচন দিয়েছিল, নির্বাচন হয়েছিল এবং আমার এই নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছিল, সরকার গঠন করেছিল। তারপরে এই যে একাকার হয়েছিল, তারপরে একটা নির্বাচন হয়েছিল, যদিও এই নির্বাচনে আমাদের প্রশ্ন আছে। তারপরে নির্বাচন একটা হচ্ছে গণতন্ত্রের ধারায় চলছিল এবং এই 91-এর পর থেকে এই দেশে কিন্তু বাই পার্টি রুল এস্টাবলিশড হয়ে গেছিল। জনগণের কাছে যেতে হয়তো 5 বছর পরে জনগণ ডিসাইড করতো কে থাকবে এবং জনগণ ডিসিশন দিয়েছে, একবার তুমি আর একবার অন্য দল, যাকে অবশ্যই তাকে আবার নিয়ে আসতো। পিপুল কিন্তু তাদের ডিসিশন তারা ঠিক মতোই দিয়েছে সবসময়। এইবার যে গণঅভ্যুত্থানটা অনেক আন্দোলন, সংগ্রাম, মৃত্যু, আমাদের তো হাজার হাজার লোক মারা গেছে, আমাদের তো হাজার হাজার লোক জেলে পড়েছে। আমরা সবাই এখানে যে সালাউদ্দিন হারিয়ে গেছিল, আমাদেরকে জেলে পড়া হয়েছে। তারপরে আমরা এই 24 সালের 5ই অগস্টে আমরা
আলো দেখতে পেয়েছি। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্ররা বৈষম্য আন্দোলন শুরু করার পর থেকে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, একটা ঐক্য হয়েছিল, যেমন ঐক্য হয়েছিল ৭১, একটা ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যের বিনিময়ে কিন্তু আজকে আমাদের হাসিনাকে আমরা পতন করতে পেরেছি। এখন প্রশ্ন হলো যে আজকে ৬ মাস পার হয়ে গেছে, আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা কিন্তু কোনো গণ উদ্বোধনের পরে কিন্তু আমরা দেখি নাই। তার মূল কারণটা ছিল তার সামনে একটা মানুষের সামনে একটা গোল ছিল যে একটা নির্বাচন আসবে, সেখানে আমরা আমাদের মূলভূত সরকার গঠন করব। সেটা কিন্তু সেটা নেই বলেই কিন্তু আজকে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন। আমার উনি বলে গেলেন, বিসি সাহেব বলে গেলেন যে আমাদের ফোকাসটা মনে আমরা খুব বেশি করে ফেলছি। ইউনূস সাহেব কিন্তু আমাদের একটা অ্যাসেট, আমাদের জাতির জন্য একটা অ্যাসেট। তাকে কিন্তু পচিয়ে দেওয়াটা উচিত হবে না, খুব অন্যায় করা হবে ওই ব্যক্তির উপরে, যাদের আন্তর্জাতিক ইমেজ আছে। এবং আমরা যে এই সংকটের পরে ডক্টর ইউনূসের মতো মানুষকে আমাদের চিফ অ্যাডভাইজার পেয়েছি, এটা বলবো আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ। কিন্তু এখন যেভাবে হাঁটা হচ্ছে সেই পথটা কিন্তু উনি যে আমাদের আশীর্বাদ সেটা দিতে আমরা হাঁটছি না। প্রথমে যেটা হয়েছে আপনার যে ওনার ক্যানভাসটা উনি খুব অনেক বড় করে ফেলেছেন, যেটা এতক্ষণ আমরা বললাম যে এতগুলো কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট আসছে, সেই রিপোর্টগুলো আবার আলোচনা হবে, আলোচনা হয়ে আবার কি হবে আপনার। অ্যাকচুয়ালি এই স্বল্পকালীন সরকারের জন্য এত বড় ক্যানভাসটা করার কি প্রয়োজন ছিল কিনা, এটা আমার একটা প্রশ্ন আছে। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি দল থেকে বলছি না, দলের পক্ষে থেকে বলছি না, আমি প্রশ্ন আছে আমার। এটা কি এই ক্যানভাসটাকে যদি ছোট করে নিয়ে আসা যেত, যে ক্ষমতার হস্তান্তরের পরিবর্তনের যে উত্তরণ করার জন্য যে সিস্টেম, গো টু দ্য পিপুল, সমস্যা হলে জনগণের কাছে যাও, এটাই যদি হয়ে থাকে, যদি ইলেকশন সহ আমাদের যে বার্নিং সমস্যাগুলো আছে, বাজার দর এবং আইন শৃঙ্খলা, শেখ হাসিনা তো কিছু লিখে যায়নি। শেখ হাসিনা আমাদের জাতির সাথে একটা প্রতিশোধ নিয়েছে, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। সবচেয়ে বড় যে ব্যাকবোন, যেটা পুলিশ, যে তাদেরকে আইন শৃঙ্খলা দেখে, তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। তাদের মোরালকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে মাথা সোজা করে দাঁড়ানোর মতো অবস্থা তাদের নাই, যার ফলে আজকে আমরা দেখছি এই আইন শৃঙ্খলার অবনতি দেখছি। এটার জন্য হয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেবের দুর্ভাগ্য যে উনি এসে এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকেছেন যেখানে দলবাজি লোক ছাড়া কিছু ছিল না। তো সেই অবস্থাতে উত্তরণ করার জন্য সবচেয়ে যেটা করা উচিত ছিল না, ইলেকশন, বাজার দর এবং আপনার আইন শৃঙ্খলা, এই তিনটার উপরে মনোনিবেশটা বেশি করলে আমার মনে হয় ভালো হতো। আর একটা হচ্ছে না যে আমাদের পররাষ্ট্রনীতি, এই যে পার্শ্ববর্তী দেশ থেকে দিনের পর দিন আমাদের বিরুদ্ধে প্রচারণা করা হচ্ছে, যেটা একবারই সত্য না। দাদা আমার এখানে বসে আছে, বাংলাদেশ একটা দেশ, আপনি কালচারাল নিয়ে চিন্তা করে থাকেন, এই দেশে রায়ট যেগুলো হয়েছে বাঙালিরা কোনোদিন করে না, এগুলা করেছে বিহারিরা। এই দেশে যারা করেছে, এক্সেপ্ট ওই নোয়াখালী রায়ট ছাড়া। তো এই যে এত প্রচারণার মধ্যেও বাঙালি জাতি যে প্রত্যেক ধর্মকে নিয়ে বসবাস করতে চায় সেটা প্রমাণ করেছে। এটা কোনো রাখে না, সন্দেহ রাখে না। কিন্তু এটাকে হ্যান্ডেল কিন্তু আমরা করতে পারছি না, আমরা করছি না। আমরা
তো এইসব জিনিসগুলোতে যদি উনি মনোনিবেশ দিতেন এবং যদি নির্বাচনের দিকে যদি উনি এগিয়ে যেতেন, যেটা আমাদের প্রিন্স সাহেব বললেন যে নির্বাচন ডিসেম্বর কেন, যদি ইলেকশন কমিশন রেডি থাকে তাহলে আরো আগে করা যায়। অনেক প্রশ্ন করতে পারেন যে নির্বাচন হলে কি সমস্যা সমাধান, নির্বাচন হলে অবশ্যই সমস্যার সমাধান হয়, কারণ একটা পিপুলস ম্যান্ডেট থাকে, জনগণের একটা রায় থাকে, এবং জনগণ যখন একটা রায় দেয়, সেই রায়ের যখন একটা সরকার আসে, সে সরকারকে জনগণকে জবাবদিহিতা করতে হয়। এখন কিন্তু জনগণ জানে না কার কাছে জবাব চাইবে, তখন তো তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে ধরতে পারে, ধরেও তারা। সুতরাং আমি মনে করি ইলেকশন দিতে হবে, ইলেকশনের বিকল্প নাই। যে অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে গেছে জনগণের কাছ থেকে, পরপর 4টা নির্বাচন জনগণ পার্টিসিপেট করতে পারে নাই। এই যে জনগণ যে বেরিয়ে পড়েছিল, তাদের জন্মগত অধিকার ভোট, সেটাই দিতে পারে নাই সে। এবং 16 বছর কিন্তু 1.5 যুগেরও বেশি। যে ছেলেটার বয়স 5 বছর ছিল হাসিনা যখন ক্ষমতা এসেছিল, সে বয়সের ছেলেটার বয়স কিন্তু 21 বছর হয়ে গেছিল, সে ভোট দিতে পারেনি। তো এই ভোটের এই প্র্যাকটিসটা যদি আমরা শুরু করতে পারি, এবং জনগণ যদি জনগণের মনোনীত সরকার গঠন করতে পারে, জনগণ তাদের অধিকার তারা আদায় করে নিচ্ছে। বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে, এখনো প্রমাণ করেছে। আমি যেটা বললাম যে আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু আমরা যেটা দেখেছি, দেখে এটাই শিখেছি যে আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার চরিত্র কিন্তু আজকে নতুন না। 71-এ যখন পাকিস্তানিরা যখন আমাদেরকে আক্রমণ করলো, তখন কিন্তু বাংলাদেশের জনগণ কোনো এমপিকে খুঁজে পায়নি, হতাশা ছিল। কোথায় যাবো আমরা, কার কাছে যাবো আমরা? সেই সময় ওই যে জিয়াউর রহমানের একটা ঘোষণা মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছিল যে আমাদের বাঙালি সৈন্যরা যুদ্ধে নেমে গেছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ওই আক্রমণের পর আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা কিভাবে লড়াই করবো এদের সাথে, এরকম ফ্রেঞ্চ সশস্ত্র বাহিনীর সাথে আমরা কিভাবে লড়াই করবো। যখন শুনেছে যে বাঙালির সৈন্যরা নেমে গেছে, তখন কিন্তু বাঙালি অপেক্ষা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নেমে গেছে রাস্তাতে, যুদ্ধের জন্য চলে গেছে। তো আমরা 75-এ দেখেছি, 75-এর 15 আগস্টের আগের রাত পর্যন্ত গাছের পাতা কিন্তু বাক্সাও ছিল। 15 আগস্টের পরে আওয়ামী লীগ নেই হাওয়া। রক্ষী বাহিনী বানিয়েছিল, রক্ষী বাহিনী আমি নিজের চোখে দেখেছি, ড্রেস খুলে ড্রেনের মধ্যে ফেলে লুঙ্গি পরে পালাচ্ছে। তখন তাদের কাছে কিছুই ছিল, যারা মার মেরেছিল তাদের কাছে কিছুই ছিল না। এবার তাই হয়েছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, আর এদিক ওদিকে লুকিয়ে আছে। ওই গাজীপুরে অঘটন ঘটিয়েছে, আমাদের একজনকে নিহত করেছে, শহীদ করেছে, আছে। তো আওয়ামী লীগের চরিত্র এইটা। এগুলোকে যদি বার্তাকে যদি বন্ধ করতে হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে যেতে হবে। তারপর সংস্কার একদমই বলছেন, কথা শোনেন, আপনারা সংস্কার করতেছেন, সংস্কার করতে যদি 5 বছর লাগে, তাহলে 5 বছর চলবে? সংস্কার হবে। সংস্কারটা আমরা 31 দফা দিয়েছি। আমরা যুগপৎ আন্দোলনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে বসে আমাদের নিজেদের মধ্যে কনসাসনেস তৈরি করে, ওই যাকে জুনায়েদ সাহেবকে বলে গেল যে আমরা 31 দফা দিয়েছি, আমরা একজন মঞ্চে দিয়েছি, সেটা সামনে আছে। আর ওনারা যে কমিটি করেছেন, সেই কমিটির রিপোর্টকে আমরা বলছি ফেলে দেবো। আমরা বলি সংস্কার করলে তার থেকে পার্লামেন্টে রেটিফাই করতে হবে। আপনাদের রিপোর্ট গুলো থাকবে। আমরা যারা ইলেকশন করবো, ইলেকশনে যারা পার্লামেন্টে যাব, এই রিপোর্ট গুলো আমরা আলোচনা করবো। এখানে পিসফুল করে ডেকে নিয়ে আলোচনা করে তো লাভ হবে না। ইউনিট পিপলস ম্যান্ডেট, সেখানে বসে আমরা আপনাদের আজকে যে রিফর্মগুলো আছে, আমরা কাজ করছি না।
যে যে আপনার রিফর্মগুলো করার জন্য যে রিপোর্টগুলো দিয়েছে, আমাদের সালাউদ্দিন সাহেব উনি আহ্বায়ক, উনি আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন, বসছেন তাদের সাথে। কেন? বিকজ উই আর সিনিয়র, দ্যাটস ওয়াই সালাউদ্দিন ইজ হিয়ার, হি ইজ দ্য আহ্বায়ক অফ দ্যাট কমিটি। অবশ্যই করতে হবে। শোনেন, একটা জিনিস আপনাকে বলি, হাসিনার 16 বছরের শাসনের পরে যদি কোনো দলই মনে করে যে ইলেকশন করে জিতে it will be business as usual, then they are living in fool's paradise. সেই জন্যই আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার করে আমরা দেশ চালাতে চেয়েছি, এবং এটা আমাদের যুবতা আন্দোলনের সবার সাথে আলোচনা করি আমরা এটা করেছি। সুতরাং আপনাদের যেটা অতীতে হয় না, এটা তো হবে না তার তো কথাই। অতীতের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে এখন আমাদের এই যে নাগরিক কমিটি, আমাদের যুবক ভাইরা, আমি আন্দোলনে 24 তারিখে 25 তারিখে আমার ফ্যামিলি তখন ব্যাঙ্গালোর ছিল, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আমি বলেছিলাম এবার জিতবে। আমার ছেলে বলে, কেন আপু তুমি এটা বলতেছো? আমি বলছিলাম যে আমি আমার চেহারা দেখতে পাচ্ছি এইসব ছেলেদের মধ্যে। 69-এ আমার যে চেহারাটা ছিল, আমি এই ছেলেদের মধ্যে সেই চেহারা দেখতে পাচ্ছি। মৃত্যুকে ভয় করতাম না। সামনে আসার ভাই মরে গেছে, আমরা তক্কে করি নেই, আগে গেছি মিছিলে। সুতরাং জয়লাভ করবে। ছাত্ররাই তো ওই যে কবিতা আছে, যুদ্ধ যাওয়ার সময় যৌবন যার, যুদ্ধ যাওয়ার সময় তার, তো ওদের যে যুদ্ধ যাওয়ার সময় ছিল। আমার কথা হলো যে এই জিনিসগুলোকে পার্লামেন্টে আলোচনা করতে হবে, এবং আমরা এটার উপরে কাজও করছি। আমরা, আমার মনে হয় সব পলিটিক্যাল পার্টি এটার ব্যাপারে কাজ করছে, যেসব সব আসছে, রিফর্মের প্রোগ্রাম আসছে। আপনাদের মধ্যে এই একটা কি ধারণা আমি বুঝি না, পার্লামেন্টে গেলে আলোচনা হবে। এবার আলোচনা করতে হবে, দেখি ওই সিচুয়েশন এই দেশে আছে এখন। তো সুতরাং এবার তো এটা হবে না। 90 সালে বেগম জিয়া শপথ নেওয়ার পরের দিনই শেখ হাসিনা বলল, ধাক্কাবো, ঠেলবো, পড়বো, একদিনও শান্তি মতো সরকার চালাতে দেবো না। এরকম করার লোক তো সাইকি তো নাই, অনেক সময় পার হয়ে গেছে। শুধু আলোচনা হবে, সাথে সাথে আমাদের একটিত্ব ভাব আছে, সেটাও আলোচনা হবে পার্লামেন্টে। যেটা ভালো হবে সেটা আমরা একটু বলেছি যে আবার হাউস করবো আমরা। সুতরাং এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি মনে করি যে আজকে যে উত্তাপটা আছে মাঠে, এই উত্তাপ থেকে উত্তরণ করতে হলে মানুষকে দৃষ্টিটা নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে, এবং যার যার প্রোগ্রাম আছে, সরকারের যা প্রোগ্রাম, দলগুলো প্রোগ্রাম তারা দেবে, দিয়ে করবে। আমি মনে করি যে আপনার এই নির্বাচন কেন্দ্রিক জাতীয় ঐক্য করে আমাদের আগানো উচিত। আমরা সংস্কার করবো বলে ইউ ক্যানট ওয়েট ফর ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। সেটা কি টার্গেট দেওয়া হয়েছে 4 দিনগুলো আমরা শেষ করে দেবো? হয়নি, হবেও না। সরকার সংস্কার ইজ নট এ, মানে আমার কি বলবো, যে 2 দিনের এটা সংস্কারটা চলমান, পরিস্থিতির সাথে সাথে সংস্কার তৈরি করতে হয় আর কি। এখন যেগুলো সংস্কারের রিপোর্টে এসছে সেটা হবে, কিন্তু আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা, বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হওয়া। এটা আমি মনে করি। আমার ধারণা যে অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও মনে করে যে এই দিকে ফোকাসটা করলে আমার মনে বেশি ভালো হবে। না হলে আমার এটা চলতে থাকবে, এবং পরে দিকে ওই বিহার বিপ্লব বলে একটা আমাদের লেগেছিল না, তো বিহার বিপ্লব না হয়ে যায়, কারণ রেভলিউশনের পরে কাউন্টার রেভলিউশন হয়, এই গণঅভ্যুত্থানের পরে কাউন্টার গণঅভ্যুত্থান হতে পারে। সেই জন্য আমি মনে করি যে নির্বাচন হলো একমাত্র সমাধান। ঠিক সেই সমাধানের দিকে আগানো উচিত। সরকারের ক্যানভাসটাকে ছোট করে নিয়ে আসা উচিত। যত ছোট করে নিয়ে আসবে তত সরকার ভালো পারফর্ম করতে পারবে, এবং ডক্টর ইউনূসের মতো একজন সুনামধন্য মানুষেরও সুনাম রক্ষা করতে পারবে। আমি আমার বক্তব্য বলে এখানে শেষ করছি। আর আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, আর দলের পক্ষ থেকে যা যা বলা করবেন।
ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। সালমান রিফাত। জি, আমি আজকের আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানিয়ে এবং মান্না ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। খুব বেশি সময় নিব না। আমার পরিচয়, আমার নাম রাফি সালমান রিফাত, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। আজকের এই চা চক্রের যে আলোচ্য বিষয়, সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই, তো আলোচনা শুনতে শুনতে এবং বিষয়টা দেখে আমার প্রথমেই মাথায় যেই প্রশ্নটা উত্থিত হয়েছে সেটি হচ্ছে যে সংকটগুলো কি কি, সংকটের জায়গাগুলো কি, এবং আমরা আজকে সংকট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সামনে প্রথমেই যেই বিষয়টা আসার কথা, যে রাজনৈতিক সংকট বাংলাদেশে বিরাজমান। রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকট, সামাজিক বিভিন্ন সংকট, সাংস্কৃতিক সংকট, নানাবিধ সংকটের মধ্যে আমরা আছি নিঃসন্দেহে। আমাদের একটু বোঝা দরকার সংকটগুলো সৃষ্টি হয়েছে কিভাবে। এই সংকট কি 5ই আগস্টের পরে, বা আমরা যেটাকে 36 জুলাই বলছি, এই 36 জুলাইয়ের পরে সৃষ্ট কোনো সংকট? রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথম বা প্রধান যে বিষয়টি আসে, গত 16 বছর ধরে বাংলাদেশে 4টি নির্বাচনকে রিগড করে, নির্বাচন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে যেই ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করা হয়েছে, এটাই তো আমাদের সর্বপ্রধান রাজনৈতিক সংকট। এই সংকটের উত্তরণ বা এই সংকটের সমাধান আমরা সবাই জানি যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা উত্তরণ এবং সেটার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে সমাধান। এর বাইরে আর কোনো সমাধান নাই। কিন্তু এই যে 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে ব্যবস্থাগুলোকে যে ধ্বংস করা হলো, নির্বাচন ব্যবস্থাটাকে একটা নির্লজ্জভাবে দলীয়করণ করা হলো, এই ব্যবস্থার একটা সংস্কার ছাড়া আমরা ওই গণতান্ত্রিক উত্তরণের জায়গায় কতটুকু আস্থা পাই আসলে? দ্বিতীয়ত, রাজনৈতিক সংকটের মধ্যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা উঠছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরব উজ্জ্বল একটা দিক, সর্বপ্রধান গৌরব উজ্জ্বল দিক, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিতর্ক তোলার চেষ্টা করা হচ্ছে। তো এই বিতর্ক আমার মতে সর্বপ্রথম এবং সর্বপ্রধান ভাবে গত 16 বছর ধরে জারি রাখা হয়েছে মহান মুক্তিযুদ্ধকে একদলীয় বা ঐকান্তিকভাবে আওয়ামীকরণের মধ্য দিয়ে একটা দলের কুক্ষিগত বাণিজ্যিক একটা সম্পদ হিসেবে তৈরি করার মাধ্যমে। এই যে মুক্তিযুদ্ধের নামে যে বিতর্কগুলো জারি রাখা হয়েছে, আমার তো মনে হয় যে ইতিহাসের এই মহান অধ্যায়কে নিয়ে এখন আর আমাদের বিতর্ক করার কোনো মানে হয় না। কিন্তু এই মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান প্রতিষ্ঠার মাধ্যমে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ কায়েম করে রাখা হয়েছিল, এই ফ্যাসিবাদকে
ধ্বংস করেই তো আমরা আজকের একটা উত্তরণের দিকে যেতে চাচ্ছি। এখনো কেন ওই বিতর্ক আমরা করছি? 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, শুধু ছাত্র জনতা নয়, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটা ব্যানার। এই ব্যানারের পিছনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের আপামর ছাত্র, সর্বস্তরের জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। শুধু সেটি নয়, বাংলাদেশের আওয়ামী বিরোধী, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি, সেখানে বিএনপি, জামাত এবং অন্যান্য বামপন্থী দলগুলো থেকে শুরু করে অ্যান্টি আওয়ামী সমস্ত এলিমেন্ট সেখানে ছিল। তো এই আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র ছাত্রদের বা শুধুমাত্র গুটি কয়েক সমন্বয়কের, সেটি তো আমরা বলছি না। এই আন্দোলনের বা এই অভ্যুত্থানের ক্রেডিট সবার। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত উপাদানের, সমস্ত শক্তির হচ্ছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের ক্রেডিট সবার। তো সেইখানে দাঁড়িয়ে এই যে রাজনৈতিক সংকট গত 16 বছর ধরে আওয়ামী লীগ তৈরি করেছে, সেইটার উত্তরণে রাজনৈতিক একটা ঐক্যমত্যের, শক্তিশালী একটা ঐক্যমত্যের বিকল্প নেই, এ বিষয়ে আমি একমত। আমাদের এই পিন পয়েন্টে কতগুলো ব্যাপারে, কতগুলো বিষয়ে এক জায়গায় আসতেই হবে, ছাত্রদের, জনতার এবং রাজনৈতিক শক্তিগুলোর। যেই ছাত্র নেতৃবৃন্দ এখন সরকারে আছে, ছাত্রদের যে অংশটি এবং আমাদের নাগরিকদের যে অংশটি, আমরা একটা নতুন বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, এবং একই সাথে বাংলাদেশে বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে, সবার কতগুলো কমন জায়গায় ঐক্যমত্যে এসে সামনের বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় ব্যক্ত করতে হবে, সবাইকে আস্থায় আনতে হবে। টুকু ভাই যে বিষয়গুলো বলে গেলেন, এর অনেক বিষয়ের সাথে আমি একমত। দেখেন, শহীদ জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধের ঘোষণা, সেটি নিয়েও কি আওয়ামী লীগ বিতর্ক তৈরি করে নাই? এটাকে দলের সম্পদ বানায় নাই? তো আমরা তো ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে চাই। এবং 24-এর এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অভূতপূর্ব সম্মিলন, যে অভূতপূর্ব সংগ্রাম, লড়াই, এবং সেটার মধ্য দিয়ে একটা বিজয়, ঐতিহাসিক বিজয়, এই বিজয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জনগণের মধ্যে যে একটা সুদৃঢ় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা গণতান্ত্রিক, অর্থনৈতিকভাবে বৈষম্যহীন এবং কতগুলো বিষয়ে বাংলাদেশের জনতা একটা ঐক্যমত্যের উপরে দাঁড়িয়ে একটা শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র গঠন করার যে আমরা আকাঙ্ক্ষা দেখেছি, সেই আকাঙ্ক্ষার উপর শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে কতগুলো বিষয়ে একটা জায়গায় একটা ঐক্যমত্যে আসতেই হবে। সেই ঐক্যমত্যের জায়গাগুলো আমি মনে করি, প্রথম যে ঐক্যমত্যের জায়গা, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থার যে ধ্বংস সাধন করা হয়েছে, সেটি সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জায়গায় আমাদেরকে একমত হতে হবে। এই যে 16 বছরের ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এবং সেটাকে সাংবিধানিকভাবে বৈধতা দিয়েছে, সেই সংবিধানের সংস্কার আরেকটি ঐক্যমত্যের জায়গা। এই মিনিমাম সংস্কারের জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক শক্তিগুলো থেকে শুরু করে ছাত্র জনতার একটা জায়গায় আসতেই হবে। এবং এর সাথে বাংলাদেশে আমরা দেখেছি গত 16 বছরে প্রচন্ডভাবে আঞ্চলিক একটা আধিপত্য বিরাজ করেছে। এখানে আঞ্চলিক যে আধিপত্যবাদী শক্তি, তারা এক প্রকার আগ্রাসন চালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে। এই বাংলাদেশের যে আঞ্চলিক সার্বভৌমত্ব, এইটার জায়গাতেও আমাদেরকে একটা শক্তিশালী ঐক্যমত্যে আসা দরকার। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত, মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা আমরা পেয়েছি, আজকে 53 বছরে আমাদের অর্থনৈতিক মুক্তি আসে নাই। বিভিন্নভাবে আমরা অর্থনৈতিকভাবে শোষণ, বৈষম্যের শিকার। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো তার প্রকৃত অর্থনৈতিক মুক্তি এবং স্বাধীনতা লাভ করে নাই। এই মুক্তির রূপরেখা নিয়ে আমাদের ঐক্যমত্যে আসতে হবে। সে ঐক্যমত্যের জায়গায় আমরা একটা খুব স্বতঃস্ফূর্ত ঐক্যমত্য দেখি, সহজাত ঐক্যমত্য দেখি 5ই আগস্টের পরে। স্টিল খুবই
স্পন্টেনিয়াসলি বাংলাদেশের মানুষ এক জায়গায় চলে আসে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার উকি দেয়। 32-এর এটাকে অনেকে বিভিন্নভাবে বিতর্ক করে এবং বাংলাদেশের এই যে 32-এর যে ইয়েটা ভাঙা হয়েছে এটা নিয়ে বিভিন্নভাবে বিতর্ক হয়েছে।